হ্যালো স্টুডেন্টস, আজকে ইংরেজি গ্রামারের টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে টেন্স ব্যাপারটা কি সেটা আগে একটু জেনে নিই। টেন্স অফ আ ভার্ব শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। তাহলে টেন্স হচ্ছে ভার্বের একটা রূপ, এবং সেই রূপটা কি করে? ভার্বের টাইম নির্ধারণ করে, মানে ভার্বের যেটা কিনা একটা অ্যাকশন বা ইভেন্ট হতে পারে সেটা টাইমটাকে নির্দেশ করে। কি রকম সেটা আমরা আরো যখন বিস্তারিত পড়ব তখন জানতে পারবো। এই টেন্স তিন প্রকার, মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে এই যে প্রাইমারি যে বিভাগগুলো আমরা পেলাম, প্রিন্সিপাল যে বিভাগগুলো পেলাম টেন্সের, সেটা একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা ফিউচার। তাহলে there are three principal tenses. The present tense, যেটা আমরা শুনলাম, present tense describes an action in the present time. তাহলে আমরা আগেই জেনেছি যে টেন্স হচ্ছে ভার্বের টাইম বা ভার্বের সময়টাকে নির্দেশ করে। তাহলে এই প্রেজেন্ট টেন্স কি নির্দেশ করছে, কোন সময় নির্দেশ করছে ভার্বের? না, প্রেজেন্ট টাইম মানে বর্তমান সময়। ভার্ব বা কোনো কাজ, কোনো অ্যাকশন বা ইনসিডেন্ট যদি বর্তমান সময় হয়, তাহলে আমরা ভার্বের যে রূপটা বা যে টেন্সটা ব্যবহার করব সেটা প্রেজেন্ট টেন্স। যেমন আই গো, হি রাইটস, দে আর প্লেয়িং, এই তিনটেই কিন্তু বর্তমান সময়ে ঘটছে। আই গো তার মানে এটা বর্তমান সময়ের ঘটনা, অতীতেরও নয়, ভবিষ্যতেরও নয়, এটা বর্তমান সময়ের ঘটনা। পরেরটার ক্ষেত্রেও তাই, হি রাইটস সে লেখে, তারপরেরটাও দে আর প্লেয়িং তারা খেলা করছে, এই প্রত্যেকটাই কিন্তু বর্তমান সময়ের ঘটনা। তাই এটাতে প্রেজেন্ট টেন্স হলো, ভার্বের প্রেজেন্ট টেন্স হলো। এরপর আসছে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স ব্যাপারটা কি? The past tense describes an action in the past time. তার মানে এখানেও তাই, ভার্বের অতীতকালের যদি ঘটনার কোনো বা কোনো অ্যাকশনের বিবরণ দেয়া হয় তখন কিন্তু ভার্বের পাস্ট টেন্সটা ব্যবহার করা হয়। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা অতীতকালের ঘটনা, তাই কিন্তু এখানে পাস্ট টেন্সটা ব্যবহার করা হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। হি রোট, সে লিখেছিল, এটাও অতীতের ঘটনা, তাই এটা ভার্বের পাস্ট টেন্স হয়েছে। দে ওয়্যার প্লেইং, এটাও অতীতের ঘটনা, তারা খেলছিল, তাই এটা পাস্ট টেন্স হয়েছে। তার মানে পাস্ট টাইমের কোনো অ্যাকশনকে যদি বর্ণনা করতে হয় তখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এরপর ফিউচার টেন্স একই রকম ভাবে, দ্য ফিউচার টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দ্য ফিউচার টাইম। তার মানে ভবিষ্যতের সময়ের কোনো ঘটনার বিবরণ দিতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। যেমন আই শ্যাল গো, হি উইল রাইট, দে উইল বি প্লেইং। আমি যাব, তার মানে এটা ভবিষ্যতে কাজটা হবে এবং সেই ভবিষ্যতের কাজের বর্ণনাটা আমরা এখন করছি। সেই কারণে ভবিষ্যতের বর্ণনা করা হচ্ছে বলে, ফিউচার টাইমের ঘটনা ডেসক্রাইব করা হচ্ছে বলে এখানে কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। তারপরে হি উইল রাইট, সে লিখবে, সে এখনো লেখেনি বা সে এখন লিখছে না, তার মানে পাস্টের ঘটনাও নয়, প্রেজেন্ট টাইমের ঘটনাও নয়, এটা ফিউচারের ঘটনা, এবং সেই ফিউচারের ঘটনার বর্ণনা দেয়া হচ্ছে বলেই কিন্তু এটা ফিউচার টেন্স। দে উইল বি প্লেইং, এটাও তাই, তারা খেলবে, খেলতে থাকবে, এটাও ভবিষ্যতের ঘটনা, তাই এটা ফিউচার টেন্স। এবার এই যে তিনটে প্রিন্সিপাল টেন্স আমরা পেলাম, এই প্রিন্সিপাল তিনটে টেন্স হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রিন্সিপাল টেন্সের প্রত্যেকটার আবার চারটে করে উপবিভাগ আছে। কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস,
পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এটা নিয়েও আমরা ডিটেলে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা যে প্রত্যেকটা প্রিন্সিপাল টেন্সের 4টে করে ভাগ পেলাম, সেটারই প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটা কি? দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যে 3টে প্রিন্সিপাল টেন্স তার 4টে করে ভাগ পেয়েছি আমরা, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। সেই সূত্র ধরেই প্রেজেন্ট টেন্সের প্রথম বিভাগ হচ্ছে, প্রথম উপবিভাগ হচ্ছে দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যদি কোনো সেন্টেন্সে হয়, তাহলে সেই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কিরকম হবে সেটা দেখি। সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা সেখানে ব্যবহার করা হবে। আর যদি অবজেক্ট থাকে তাহলে তারপরে অবজেক্ট অ্যাড হবে। কিন্তু মূল যে সূত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, সেটা কিন্তু সাবজেক্ট থাকবে, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, মানে ভার্বের প্রেজেন্ট টেন্স থাকবে। কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেই ভার্বের ফার্স্ট যে ফর্মটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, the present indefinite tense is used to refer to, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউজ করা হয়, সেটা হচ্ছে ইউনিভার্সাল অর জেনারেল ট্রুথ। তাহলে যে কোনো ইউনিভার্সাল ট্রুথ হতে পারে বা জেনারেল ট্রুথ হতে পারে, সেইগুলো বোঝানোর জন্য যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করব, সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে এই যে আর্থ ইজ রাউন্ড, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ, কারণ পৃথিবী গোল এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সেই কারণে এখানে কিন্তু দ্য আর্থ ইজ রাউন্ড, এটাই আমরা কিন্তু ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করলাম, তাই এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর পরেরটাও তাই, হানি ইজ সুইট, এক্ষেত্রেও তাই। এখানে এটা যেহেতু জেনারেল ট্রুথ, তাই এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করলাম। আরো একটা জেনারেল ট্রুথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি যে বেস্ট পলিসি, এটা জেনারেলি ট্রুথ, সেই কারণেই কিন্তু আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করলাম। এরপরে আসছে প্রথমে ইউনিভার্সাল আর জেনারেল ট্রুথ ছাড়াও আর কিভাবে ব্যবহার করি, a habitual or permanent action। তার মানে যখন আমরা একটা হ্যাবিচুয়াল বা পার্মানেন্ট অ্যাকশন বর্ণনা করি, যেটা আমাদের হ্যাবিট, আমরা নিয়মিত করে থাকি, বা যেটা পার্মানেন্ট, যে অ্যাকশনটা নিয়মিত পার্মানেন্টলি হয়ে যায়, সেটাতেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন হি ওয়ার্কস হার্ড, তার মানে তার যে এই কাজ করার, মানে সে সবসময় হার্ড ওয়ার্ক করে, সবসময় কঠোর পরিশ্রম করে। এটা যেহেতু হ্যাবিচুয়াল, তার হ্যাবিট কঠোর পরিশ্রম করা, সেই কারণেই কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করলাম, হি ওয়ার্কস। আচ্ছা, আগে আমরা দেখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কিন্তু আমরা এস বা ইএস যোগ করি। এখানে যেহেতু হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা কিন্তু ওয়ার্ক যে ভার্বটা, সেই ভার্বের সঙ্গে এস এটা যুক্ত করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে দিস ওয়াচ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিপস গুড টাইম, এটাও হ্যাবিচুয়ালের মধ্যে পড়ে যাচ্ছে বা পার্মানেন্ট অ্যাকশনের মধ্যে পড়ে যাচ্ছে, যে এই ঘড়িটা সব সময় সঠিক সময় দেখায়। তার এই কারণেই কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট হলো। এবং যেহেতু দিস ওয়াচ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা কিন্তু এখানটায় কিপের সঙ্গে, কিপ যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই ফর্মের সাথে এস লেটারটা যোগ করেছি। বেশ, এরপরে আছে a future action when the futurity is indicated by
দ্য কনটেক্সট। তাহলে কোনো ফিউচার অ্যাকশন বোঝাতেও কিন্তু কখনো কখনো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করে থাকি, কিন্তু কখন সেটা, যখন কোনো কনটেক্সট দিয়ে সেটাকে ইন্ডিকেট করা হয়। উদাহরণটা দেখলে আরো পরিষ্কার হবে, হি উইল গো হোম ওয়েন ইউ কাম। তার মানে এখানে একটা কনটেক্সট দেওয়া হলো, এখানে একটা শর্তের মতো দেওয়া হলো, সেটা হচ্ছে যখন তুমি আসবে তখন সে বাড়ি যাবে। তাহলে এই শর্তটা দেওয়া হচ্ছে ওয়েন ইউ কাম। এই কারণে এই পোর্শনটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে ব্যবহার করা হলো, যদিও ঘটনাটা কিন্তু ফিউচারের ঘটনা, হি উইল গো। ঠিক আছে, যখন তুমি আসবে তখন সে যাবে। তাহলে এখানে কনটেক্সটটা কি দেওয়া হলো, যে তুমি আসলে সে যাবে। সেই কারণে তোমার আসার, যে তুমি আসবে এই কনটেক্সটে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো, এবং সেই কারণেই এখানে ভার্বের ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হলো। এরপরে দ্য স্কুল ক্লোজেস অন দ্য 15th। তার মানে এখানে কনটেক্সটটা কি দেওয়া হলো, সময়টা নির্দিষ্ট করে দেওয়া হলো যে 15 তারিখ স্কুল বন্ধ হতে চলেছে। তাহলে সেই কারণে এখানটায় সেই কনটেক্সটে এই স্কুল বন্ধ হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে ব্যবহার করলাম। আর দ্য স্কুল এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে কিন্তু ক্লোজ যে শব্দটা, এর সাথে এস এই লেটারটা যুক্ত হয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা কোন কোন জায়গায় প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি? past events in order to make the narrative more vivid. This is called the historic or graphic present. তাহলে কি কিছু কিছু past event আছে যেগুলো বিখ্যাত হতে পারে, বা যে কোনো past event যদি আমরা আরো vividly, আরো যদি রঞ্জিত করে, আরো যদি ডিরেক্টলি, আরো স্পষ্ট করে যদি আমরা ব্যবহার করি বা বর্ণনা করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করব। এবং এই যে ব্যবহার করাটা, পাস্টের কোনো ঘটনাকে আরো ভিভিডলি, আরো পরিষ্কার করে, স্পষ্ট করে যদি আমরা বর্ণনা করতে চাই, সেই ব্যবহারটাকে কিন্তু আমরা বলতে পারি হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট। ঠিক আছে, যেমন আলেকজান্ডার নাও রাশেস আপন দ্য এনিমি। তার মানে আলেকজান্ডারের যে ঘটনাটা, সেই ঘটনাটা অতীতকালের ঘটনা, ঐতিহাসিক ঘটনা, কিন্তু সেই ঘটনাটা আমরা এখন যখন বর্ণনা করছি, আরো ভিভিডলি, আরো স্পষ্ট করে যখন বর্ণনা করছি, সেই বিষয়টার উপরে আরো বেশি আলোকপাত করার চেষ্টা করছি, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করব। এবং এখানেও তাই হয়েছে, এখানে আলেকজান্ডার নাও রাশেস আপন দ্য এনিমি। তাহলে এই ক্ষেত্রে আলেকজান্ডার এর এনিমির উপরে যে ঝাঁপিয়ে পড়া, সেই ঝাঁপিয়ে পড়ার ঘটনাটা অতীতকালে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করলাম, এবং সেটাকে কি বলা হলো না, হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট। ঠিক আছে, আর এই ক্ষেত্রেও আলেকজান্ডার এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এই রাশ যে ভার্বটা, সেই ভার্বের V1 এর সঙ্গে আমরা কিন্তু ES লেটার দুটো যোগ করলাম। আর প্রেজেন্ট অ্যাকশন, কোনো প্রেজেন্ট অ্যাকশন বোঝাতে গেলেও কখনো কখনো ইউজুয়ালি আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এটা ব্যতিক্রমী ব্যবহারও বলা যেতে পারে, এটা এক্সেপশনাল। যেমন আমরা বলি ইট রেইনস, কখনো কখনো বলি ইট ইজ রেইনিং, এটার পরিবর্তে আমরা ইট রেইনস, মানে যদিও এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কন্টিনিউয়াস এর আন্ডারে পড়ছে, আমরা পরে সেটা নিয়ে আরো দেখব, কিন্তু এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবেও ব্যবহার করতে পারি। যেরকম ইট রেইনস, বৃষ্টি হচ্ছে, হাউ হি ওয়াক্স, সে কিরকম হাঁটছে, এটা এই বিষয়গুলো বলার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করলাম। বাট এখানে নোটটা সেই বিষয়েই রয়েছে, but more often the present continuous tense is used in such cases. It is raining, he is walking. এই যে এই বিষয়গুলো বলার জন্য আমরা কিন্তু ইউজুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কখনো আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবেও এটা বলে
বোঝাতে পারি। ইট রেইনস বললেও ইট ইজ রেইনিং বিষয়টাই বোঝায়। আচ্ছা, কোটেশনস ফ্রম অথার্স। কখনো কখনো কোনো অথর, কোনো লেখকের কোনো কোটেশন যদি আমরা ব্যবহার করি, তার সেই ক্ষেত্রেও কিন্তু যদিও লেখক অনেক আগেই সেটা লিখে গেছেন অতীতকালের ঘটনা, কিন্তু আমরা যদি তাকে কোট করি, তাকে যদি উদ্ধৃতি করি, সেই সময় কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন গোল্ডস্মিথ একজন লেখক। গোল্ডস্মিথ সেজ, গোল্ডস্মিথ বলছেন, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। তাহলে তার এই বক্তব্যটা, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, এই বক্তব্যটাকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে এনে বললাম যে গোল্ডস্মিথ বলছেন হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। ঠিক আছে, তার মানে এটা মনে রাখতে হবে, কোটেশনের ক্ষেত্রে কিন্তু এই ব্যবহারটা প্রযোজ্য, এই ব্যবহারটা কিন্তু প্রয়োগ করা যায়। আচ্ছা, কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই হিয়ার হি ইজ ইল, আমি কিন্তু আই হ্যাভ হার্ড হি ইজ ইল এই কথাটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আমি সেটা ব্যবহার না করে কি করলাম, আই হিয়ার হি ইজ ইল। এর বক্তব্যটা একই হলো, আমি শুনলাম বা আমি শুনেছি যে সে অসুস্থ, এইটা বলার জন্য আই হিয়ার হি ইজ ইল কিন্তু আমি ব্যবহার করতে পারি। আবার আই হ্যাভ হার্ড হি ইজ ইল, এই ব্যবহারটাও কিন্তু গ্রহণযোগ্য এবং এই ব্যবহারটাও হয়, দুটো ব্যবহারই হয় অনেক সময়। তার মানে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে আমরা একই বক্তব্য রেখে, বক্তব্য পরিবর্তন না করেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করতে পারি, যেটা এখানে হয়েছে। আরো একটা, আই অ্যাম টোল্ড দ্যাট হি উইল কাম। তাহলে আই অ্যাম টোল্ড দ্যাট হি উইল কাম, এইটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের মতনই ব্যবহার হলো, যদিও আমরা চাইলেই আই হ্যাভ বিন টোল্ড দ্যাট হি উইল কাম এটা বলতে পারতাম, কিন্তু এটা না বলে আমরা যদি বলি আই অ্যাম টোল্ড দ্যাট হি উইল কাম, সেটাও কিন্তু সঠিক এবং সেটা কি হলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো। তাহলে এই কয়েকটা ভাগ বা এই কয়েকটা বৈশিষ্ট্য হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, এবং এই কতগুলো ভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস ব্যাপারটা কি? কন্টিনিউয়াস মানে যেটা অনবরত চলছে। এবার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট মানে আমরা জানি এটা বর্তমান সময়ের ঘটনা হবে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান সময়ে যে কাজ বা যে অ্যাকশনটা অনবরত চলছে তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের কনস্ট্রাকশনটা কি রকম? সাবজেক্ট, am is are এর মধ্যে যে কোনো একটি হবে, যে কোনো একটি ব্যবহার হবে সেন্টেন্সে। ব্যবহার মানে সেন্টেন্সটা কিরকম রয়েছে তার উপরে নির্ভর করছে, সাবজেক্টের উপরে নির্ভর করছে am is are এর কোনটা বসবে। তারপর ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি এটা যোগ হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কি? সাবজেক্ট am অথবা is অথবা are, আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে সেই শব্দটা ব্যবহার করা হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেসেস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি কি এক্সপ্রেস করছে, কি কি বিষয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হচ্ছে? প্রথমটা হচ্ছে অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট প্রেজেন্ট। তার মানে কোনো অ্যাকশন, যেটা প্রথমেই বলা হলো, বর্তমান সময়, অ্যাট প্রেজেন্ট মানে অ্যাট প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে কোনো ঘটনা চলছে, মানে কোনো কাজ হয়ে গেছে এরকম নয়, কোনো কাজ হবে এরকম নয়, কোনো কাজ ইউজুয়ালি হয় সেরকমও নয়, এটা হচ্ছে বর্তমানে চলছে কাজটা, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। যেমন আই এম রাইটিং, আমি এখন এই মুহূর্তে লেখাটা লিখছি, তার মানে আমি লিখছি, আমার লেখার কাজটা বর্তমানে চলছে, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। আর এখানে আই
আই এর পরে অ্যাম রাইটিং, সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হলো। রাইট এর সঙ্গে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করলাম। তারপর হি ইজ স্লিপিং, তাহলে এখানে হি তার জন্য বসলো ইজ, আর স্লিপিং এর জন্য বসলো স্লিপ, এটার সঙ্গে আইএনজি যোগ হয়ে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু ব্যবহার হলো। আর কি হতে পারে? ফিউচার অ্যাকশন, কোনো একটা ফিউচার অ্যাকশন বোঝানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনো কখনো ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে আই এম গোয়িং দেয়ার টুমরো, তাহলে তো আমার বলা উচিত আই উইল বি গোয়িং দেয়ার টুমরো। সেটা না বলে আমি আই এম গোয়িং দেয়ার টুমরো যদি বলি, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। তার কারণ এই ব্যবহারটাও করা যেতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে, এবং প্রেজেন্ট এবং ফিউচার টেন্স বোঝানোর জন্য, কোনো ফিউচারের অ্যাকশন বোঝানোর জন্য কিন্তু এই ফর্মটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য অ্যামটা ব্যবহার হলো। তারপরে গো, এই ভার্বটার V1 তার সাথে প্লাস আইএনজি হলো, তারপর দেয়ার টুমরো। ঠিক আছে, তাহলে আচ্ছা, এটা ফিউচার সেন্সে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে আই এম গোয়িং দেয়ার টুমরো মানে আমি আগামীকাল সেখানে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা বোঝানোর জন্য, ভবিষ্যতের একটা অ্যাকশন বোঝানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার সাধারণত হয় না। তাহলে দ্য ফলোইং ভার্বস আর নট নর্মালি ইউজড ইন কন্টিনিউয়াস ফর্ম। কি কি ভার্ব সেগুলো? ভার্বস অফ পারসেপশন, যেগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যে ভার্বগুলো, সেই ভার্বগুলোতে সাধারণত সচরাচর আমরা আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করি না। যেমন সি, হিয়ার, স্মেল, নোটিস, রেকগনাইজ, ইউজুয়ালি করি না ব্যবহার। কখনো কখনো হয়, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, ভার্বস অফ অ্যাপিয়ারিং, কোনো কিছু অ্যাপিয়ার করার বোঝানোর জন্য যে ভার্বগুলো ব্যবহার করা হয়, সেই ভার্বগুলোতে কিন্তু আমরা আইএনজি যোগ করি না, মানে কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করি না। যেমন অ্যাপিয়ার, লুক, সিম, এইগুলো। আর কি কি ভার্ব আছে? ভার্বস অফ ইমোশন, ইমোটিভ যে ভার্বগুলো, ইমোশন বোঝানোর যে ভার্বগুলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সচরাচর কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করি না। যেমন ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, এটসেট্রা। আর কি আছে? ভার্বস অফ থিঙ্কিং, চিন্তা করার যে বোঝানোর যে ভার্ব গুলো রয়েছে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে ব্যবহার করা হয় না কন্টিনিউয়াস ফর্ম সাধারণত। যেমন থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, প্রেফার, রিমেম্বার, ফরগেট, নো, ইমাজিন, মিন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড প্রভৃতি। আচ্ছা, আর কি আছে? হ্যাভ, মানে যে হ্যাভ দিয়ে পজেস বোঝানো হয়, মানে কোনো কিছু পজেস করা বোঝানো হয় যে হ্যাভ দিয়ে, সেই হ্যাভ, ওন, পজেস, বিলং টু, contain, insists of, be, except when used in the passive, সেক্ষেত্রে কিন্তু এর কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করা হয়। তাহলে যখন আমরা বলি আই সি অ্যান এরোপ্লেন, ঠিক আছে, তার মানে আমরা দেখেছি যে সি, এটা যখন দেখা অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটাই আমরা কিন্তু কন্টিনিউয়াস হলেও সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করব না। তাহলে যখন বলছি আই সি অ্যান এরোপ্লেন, দেখে এটা মনে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। ঠিক আছে, এটা সাবজেক্ট রয়েছে, V1 রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। তাহলে এটা কি করে বুঝবো যে এটা কন্টিনিউয়াসে রয়েছে? তার মানে আই সি অ্যান এরোপ্লেন, এটার মানে কিন্তু দাঁড়াচ্ছে আই অ্যাম সিইং অ্যান এরোপ্লেন।
তার মানে কনটেক্সট অনুযায়ী আমাদেরকে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে আই সি অ্যান এরোপ্লেন, এটা আমরা আই এম সিইং অ্যান এরোপ্লেনের বদলে ব্যবহার করছি। আই এম সিইং অ্যান এরোপ্লেন শব্দটা, সেন্টেন্সটা শ্রুতিমধুর নয় এবং গ্রামাটিক্যালিও ঠিক নয়। একই রকম ভাবে যদি বলি আই সি আ নাইস বার্ড, আমরা কিন্তু বলছি না আই অ্যাম সিইং আ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখছি। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই, সেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেন্টেন্সের ফর্মটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। পরেরটাও তাই, আই ফিল হিজ পালস, মানে আমি তার নাড়ি অনুভব করছি। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, মিনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কিন্তু ফর্মটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটে। আই ফিল ভেরি কোল্ড, এটাও তাই, এক্ষেত্রেও আমরা কিন্তু কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করলাম না। বাট সামটাইমস দিস ভার্বস আর ইউজড ইন কন্টিনিউয়াস ফর্মস, কখনো কখনো, যেটা বলেছি এক্সেপশনালি, এই ভার্বগুলো কিন্তু কখনো কখনো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয়। সেটা কিরকম সময়, যেরকম আমি যদি বলি আই অ্যাম সিইং অ্যান্ড সিইং, মানে আমি দেখছি তো দেখছি, এই যে সেন্সটা, এই সেন্সটা বোঝাতে কিন্তু সেক্ষেত্রে এই সি ভার্বের সঙ্গে তার কন্টিনিউয়াস ফর্মটাই কিন্তু ব্যবহার হবে, মানে আইএনজি যোগ করে তার কন্টিনিউয়াস ফর্মটাই কিন্তু ব্যবহার হলো। এক্ষেত্রে কিন্তু আমরা বলবো না ইনস্টেড অফ আই সি অ্যান্ড সি, আমরা ব্যবহার করব আই এম সিইং অ্যান্ড সিইং। তারপরে আরো একটা ব্যাপারে ব্যবহার করতে পারি, যেমন আই এম সিইং হিম টুমরো, এক্ষেত্রেও কিন্তু তাই, আমি তার সাথে দেখা করতে চলেছি আগামীকাল। এই যে ফিউচার যে সেন্সে এটা ব্যবহার হলো, যেটা আমরা আগেও দেখেছি, আই এম গোয়িং দেয়ার টুমরো, এই সেন্সেও যখন ফিউচার সেন্সে যখন আমরা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করেছিলাম, ঠিক সেরকম করেই কিন্তু আমরা এখানে আই এম সিইং হিম টুমরোর ক্ষেত্রে আমি তার সাথে কালকে দেখা করতে যাব, এই সেন্সে, ফিউচার সেন্সে কিন্তু এখানটায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা ব্যবহার করলাম। তার কারণ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম, এই ক্ষেত্রে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম, এক্ষেত্রে হ্যাভটা কিন্তু আছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে, পারফেক্টের অর্থে নয়। পারফেক্টটা আমরা পরে আসছি। এটা ফিউচার সেন্সটা ফিউচার, কিন্তু এটার ফর্মটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম। এই সাবজেক্ট অ্যাম ইজ আর এর যে কোনো একটা, এই সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার তাই অ্যাম, আর সিইং এটা হচ্ছে সি ভার্ব, তার সঙ্গে আইএনজিটা যোগ হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা নিয়েছে, কিন্তু সেন্সটা ফিউচার। আচ্ছা, again we use the continuous tense of the verb feel when used in comparison. আচ্ছা, এই যে ফিল যে ভার্বটা, এই ভার্বটারও কিন্তু আমরা কখনো কখনো কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মটা, সেই ফর্মটা ব্যবহার করে থাকি। কখন না, যখন এটা কম্প্যারিজন হয়, তার মানে যখন সেখানে আমি কোনো কম্পারেটিভ ডিগ্রি দেখব, যখন কোনো কম্প্যারিজন হচ্ছে, তুলনা হচ্ছে, সেক্ষেত্রে ফিলের সাথে কিন্তু আমরা আইএনজি যোগ করব, মানে ফিলের কন্টিনিউয়াস ফর্মটা আমরা কিন্তু ব্যবহার করব। যেমন আর ইউ ফিলিং বেটার নাও, তার মানে বেটার এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, গুড, বেটার, বেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে গুড হচ্ছে পজিটিভ ফর্ম, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এবং তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এখানে কি ব্যবহার করা হলো, বেটার, যেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এবার যেহেতু কম্পেয়ার করা হচ্ছে তার আগের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার, এই কারণে কিন্তু এখানে ফিলের সঙ্গে আইএনজি যোগ হলো, মানে এই ফিল যে ভার্বটা তার কন্টিনিউয়াস ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, এর উত্তরে সেও যদি বলে আই এম ফিলিং বেটার, তার মানে আমি এখন আগের থেকে ভালো বোধ করছি, এখানেও তাই কম্পারেটিভ ডিগ্রি হলো, সেই কারণে কিন্তু ফিলের সঙ্গে মানে ফিলটা ফিলিং এরকম কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হলো। বেশ, এরপর কি আসছে, প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন, সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কি? সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা কিন্তু আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। The present perfect tense is used কিভাবে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রথমটা হচ্ছে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশড। তার মানে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ সদ্য শেষ হয়েছে, সেই রকম কোনো সিচুয়েশন বা সেই রকম কোনো সেন্টেন্স বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। যেমন আই হ্যাভ ডান মাই ডিউটি, মানে আমি আমার কাজ করে ফেলেছি। ঠিক আছে, এটা কাজটা এখন করছি না বা অনেক আগেও করে ফেলিনি অথবা ভবিষ্যতে করব এরকমও নয়, কাজটা সদ্য করা হয়েছে, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করলাম। আর এই ক্ষেত্রে তাহলে আই হ্যাভ, মানে এখানে সাবজেক্ট রয়েছে, এখানে হ্যাভ রয়েছে, আর ভার্বের থার্ড ফর্মটা রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা কিন্তু ব্যবহার করেছি। তাই এই সেন্টেন্সটায় যে সেন্টেন্সটায় আমরা কোনো একটা অ্যাকশনের সদ্য হয়েছে এটা বোঝাচ্ছি, অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশড, সেই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করলাম। এর পরেরটাও তাই, দ্য সান হ্যাজ সেট, সূর্য অস্ত গিয়েছে, এটা বোঝানোর জন্য সদ্য কাজটা হয়েছে এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করলাম। আর কি? টু এক্সপ্রেস আ পাস্ট অ্যাকশন দ্য রেজাল্টস অফ হুইচ স্টিল কন্টিনিউ। তার মানে কোনো একটা পাস্ট অ্যাকশন, যে অ্যাকশনটা অতীতে হয়েছে কিন্তু তার রেজাল্ট, সেই অ্যাকশনটা করার সেই কাজের ফলাফলটা কিন্তু এখনো কন্টিনিউ করে চলছে। মানে কোনো একটা কাজ অতীতকালে করা হয়েছিল, প্রত্যেকটা কাজেরই তো রেজাল্টস থাকে, সেই কাজের রেজাল্টটা এখনো বর্তমান, সেই যে বিষয়টা সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ ডান আ গ্রেট রং, তার মানে আমি বহু ভুল কাজ করেছি। তার মানে কেউ ভুল কাজ করলে তার কনসিকুয়েন্সেস থাকে, তার রেজাল্ট থাকে, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে। এই ক্ষেত্রে যেহেতু ভুল কাজ করেছে তার রেজাল্টস খারাপ, তার মানে সে এতটাই ভুল কাজ করেছে, গ্রেট রং করেছে, সেই ভুল কাজটার ফলাফল এখনো তাকে ভোগ করতে হচ্ছে বা সেই ফলাফলটা এখনো কিন্তু চলে যাচ্ছে। সেই কারণেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। যদিও কাজটা অনেক আগেই করা হয়েছে, কাজটা অনেক আগে করা হলেও সেই কাজের সেই কাজটার রেশ কিন্তু এখনো চলে যাচ্ছে। তার মানে এই সেন্টেন্সটার মানেটা কি দাঁড়াচ্ছে? আই এম স্টিল সাফারিং ফ্রম দ্য কনসিকুয়েন্সেস অফ মাই ডুইং দ্য রং। তার মানে আমি যে ভুল কাজটা করেছিলাম তার যে কনসিকুয়েন্স রয়েছে সেটা এখন আমি সাফার করে যাচ্ছি, মানে এখন আমি সেই ভুল কাজের খেসারত দিয়ে যাচ্ছি, মানে সেই ভুল কাজের ফল এখনো আমাকে ভোগ করে যেতে হচ্ছে, ভুগে যেতে হচ্ছে। তার মানে এই সেন্সটা অতীতকালে হওয়া সত্ত্বেও যেহেতু সেই অতীতকালের কাজের অ্যাকশনের যে রেজাল্টটা সেটা এখনো বর্তমান, এখনো চলে যাচ্ছে, সেই রেজাল্টটা এখনো আমি ভোগ করে যাচ্ছি, সেই কারণে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশনে কিন্তু এখানে ফলো করলো। আই, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হলো হ্যাভ, তারপরে ডু এর V3, ডু যে ভার্বটা সেই ডু ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু এখানে ব্যবহার করা হলো, আর তারপরে এলো অবজেক্ট। আচ্ছা, এর পরের উদাহরণটা কি? হি হ্যাজ বিন লেবোরিয়াস, তার মানে সে সবসময়ই লেবোরিয়াস, পরিশ্রমী। তার মানে কেউ যদি সবসময় পরিশ্রমী হয়, সবসময় পরিশ্রম করে, তাহলে তার পরিশ্রমের ভালো ফলাফল সে সারা জীবন ধরে পাবে। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে সে অতীতে কোনো একটা কাজ করেছে
যার ফলাফল সে সারা জীবন কিন্তু পেয়ে যাচ্ছে, এবং সেই কাজের ফল বা রেজাল্টটা যেহেতু এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনো চলে যাচ্ছে, সেই কারণে সেন্টেন্সটা পাস্টের মানে সেন্টেন্সের যে সেন্সটা সেটা অতীতকালের বোঝালেও, পাস্টের বোঝালেও সেন্টেন্সটার ফর্মটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ, আর তার সাথে বিন লেবোরিয়াস। ঠিক আছে, বি ভার্বে থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তার মানে এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে হি ইজ নাও রিপিং দ্য ফ্রুটস অফ হিজ লেবোরিয়াস হ্যাবিটস। তার মানে তার যে লেবোরিয়াস হ্যাবিটটা, সে যে হ্যাবিচুয়ালি লেবোরিয়াস, সেই পরিশ্রমী হওয়ার কারণে তার যে ফলটা, পরিশ্রম, সারা জীবনের পরিশ্রমের যে ফলটা, ফলাফলটা সে কিন্তু এখনো রিপ করছে, মানে সে ফসল কিন্তু সে এখনো আহরণ করে যাচ্ছে। এই কারণে এই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে, মানে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে কিন্তু আমরা ব্যবহার করলাম। আর কি কিভাবে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ডান ইন আ স্পেস অফ টাইম নট ইয়েট গন আউট ফুলি। তার মানে কোনো একটি অ্যাকশন যেটা এখনো অবধি চলে যাচ্ছে, মানে অ্যাকশনটা অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো সেই অ্যাকশনটাই চলছে। আগেরটা দেখলাম কোনো একটা অ্যাকশনের ফলাফল চলছে, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি সেই অ্যাকশনটা অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো সেই অ্যাকশনটা চলছে, সেই কাজটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। যেমন আই হ্যাভ বিন লেবোরিয়াস ফ্রম মাই বয়হুড। তার মানে আই হ্যাভ বিন লেবোরিয়াস ফ্রম মাই বয়হুড, তাহলে আমি ছেলেবেলা থেকেই লেবোরিয়াস, তার মানে আমি ছেলেবেলাতেও লেবোরিয়াস ছিলাম, এখনো লেবোরিয়াস। তার মানে আমার যে লেবোরিয়াস হওয়ার যে ঘটনাটা, যে অ্যাকশনটা, সে অ্যাকশনটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো আমি লেবোরিয়াস, তার মানে সেই অ্যাকশনটা এখনো কিন্তু কন্টিনিউ করেছে। সেই কারণেই এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তার মানে আই হ্যাভ বিন লেবোরিয়াস ফ্রম মাই বয়হুড, এটার মানে হচ্ছে আই এম লেবোরিয়াস স্টিল। তার মানে আমি আমার বয়হুডেও লেবোরিয়াস ছিলাম এবং এখনো কিন্তু লেবোরিয়াস। আচ্ছা, আর কি কারণে কি ভাবে ব্যবহার করা হতে পারে? সেটা হচ্ছে টু এক্সপ্রেস আ ফিউচার পারফেক্ট when preceded by when, before, after, as soon as, etc. তার মানে কোনো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে যখন সেটা when, before, after, as soon as দিয়ে শুরু হবে, তখন কিন্তু সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন I shall go there after I have finished the work। তার মানে I shall go there, তার মানে এটা ফিউচারের ঘটনা, তাহলে হিসেব মতো এর পরের অংশটা ফিউচার পারফেক্ট হওয়া উচিত। সেটা না হয়ে যেহেতু এখানে আফটার শব্দটা ব্যবহার হয়েছে, অথবা আমরা ওয়েন শব্দটাও ব্যবহার করতে পারি। এবার আফটার, ওয়েন এগুলো দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্সের অংশ, তার পরের অংশটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ব্যবহার করব। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তার মানে আই শ্যাল গো দেয়ার আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই সেন্টেন্সটা যেহেতু সেন্সটা ফিউচারে রয়েছে এবং সেন্সটা এর পরের অংশটা ফিউচার পারফেক্টে হওয়ার কথা, সেটা ফিউচার পারফেক্টে না হয়ে কিন্তু হলো প্রেজেন্ট পারফেক্টে। আচ্ছা, দুটো নোট রয়েছে, সেটা কি? দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স form of some intransitive verbs signifying motion or change as go, come, sit, rise, etc. is sometimes formed with the verb be. ঠিক আছে, he is gone, the sun is set। তার মানে কখনো কখনো কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেগুলো মোশন বর্ণনা করে, যেমন গো, এটা একটা মোশন, যাওয়ার মোশন, এরকম কাম, আসার মোশন, এই মোশন বর্ণনা করছে যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো, ইন্ট্রানজিটিভ হতে হবে, সেই ভার্বগুলো কিন্তু গো, কাম, সেট, রাইজ, এরকম যে ভার্ব অফ সিগনিফাইং মোশন, সেই ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্ট করব, সেটা কিন্তু আমরা বি ভার্ব ব্যবহার করে
করতে পারি। যেমন হি ইজ গন, হি হ্যাজ গন যদি আমরা বলতাম সেটাও কিন্তু ঠিক হতো। এবার সেটার বদলে আমরা কিন্তু হি ইজ গন এটাও বলতে পারি। তার মানে এটা সেন্টেন্সটা কনস্ট্রাকশনটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটের মতো, কিন্তু সেন্টেন্সের সেন্সটা, সেন্টেন্সের যে ভাবটা সেটা কিন্তু হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। সে চলে গেছে, এইটা বোঝাতে আমরা হি ইজ গনও বলতে পারি আর হি হ্যাজ গন তো বলতে পারি। তারপরেও আছে দ্য সান ইজ সেট, সূর্য ডুবে গেছে, এটাও তাই, আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের ফর্মটা, কনস্ট্রাকশনটা এখানে ব্যবহার করলাম, কিন্তু সেন্সটা কিন্তু রয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। দ্য মুন ইজ রিজনও একদম সেম, সেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মতো, কিন্তু এটার কনস্ট্রাকশনটা প্রেজেন্ট ইনডেফিনিটের মতো। আরেকটা কি নোট আছে, অ্যাজ দ্য প্রেজেন্ট পারফেক্ট ডিনোটস দ্য প্রেজেন্ট টাইম, it cannot be qualified by an adverb or phrase denoting past time. তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু ডিনোট করছে প্রেজেন্ট টাইম। তার মানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবসময় প্রেজেন্ট এবং প্রেজেন্টের সামান্য আগে হয়ে গেছে, কিন্তু যদি কোনো অ্যাডভার্ব, সেই যে সময়টায় ঘটনাটা ঘটেছে, কোনো অ্যাডভার্ব অফ টাইম দিয়ে যদি আমরা সেই ঘটনাটাকে নির্দিষ্ট করে দিয়ে অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো সময়ের নির্দেশ করে দেওয়া হয়, সেটা অ্যাডভার্বেও হতে পারে, কোনো একটা ফ্রেজ দিয়েও যদি আমরা কোনো অতীতকালের সময়ের নির্দেশ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট আর থাকছে না, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কিন্তু পাস্ট টেন্স, পাস্টে চলে যাবে সেটা। যেমন হি ডাইড লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট এই ফ্রেজটা কিন্তু ব্যবহার করে আমরা পাস্টের একটা টাইম নির্দেশ করলাম, ঠিক আছে। যেহেতু পাস্টের টাইমটা এখানে নির্দেশ করে দেয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা বলতে পারি না হি হ্যাজ ডাইড লাস্ট নাইট। এখানে যদি লাস্ট নাইট ব্যাপারটুকু না থাকতো, তখন কিন্তু আমরা হি হ্যাজ ডাইড এটা বলতে পারতাম। তাই এটা না বলে আমরা কিন্তু বললাম হি ডাইড লাস্ট নাইট, যেহেতু এখানে লাস্ট নাইট এই ফ্রেজটা, যেটা কিনা পাস্টের একটা টাইমকে নির্দেশ করে দিচ্ছে, ইন্ডিকেট করে দিচ্ছে, তাই। আই কেম হিয়ার ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে আই কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে এই যে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করলাম, অ্যাডভার্ব অফ টাইম, যেটা দিয়ে অতীতকালের একটা সময়কে নির্দিষ্ট করে দেয়া হলো, যে কারণে আমরা কিন্তু এখানে আই হ্যাভ কাম এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারলাম না। যেহেতু এটা অতীতকালে সময় নির্দেশ করে দিচ্ছে, তাই এটা অতীতের মধ্যেই পড়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমরা বর্তমানের মধ্যে বা প্রেজেন্টে, প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্টের মধ্যে আমরা কিন্তু এটাকে ফেলতে পারি না। সেই কারণে আমরা যদি বলি আই হ্যাভ কাম হিয়ার ইয়েস্টারডে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে, তাহলে এটা হবে না। এক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আসছে দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই টেন্সের যে কনস্ট্রাকশনটা সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, সেটা সাবজেক্ট কি রকম আছে সাবজেক্টের উপরে নির্ভর করে থাকবে। তারপরে ব্যবহার হবে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হবে। The present perfect continuous tense expresses that the action has been going on for some time and is not finished yet. তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যাপারটা হচ্ছে কোনো কাজ যদি কিছু আগের থেকে শুরু হয়ে, মানে সেটা কন্টিনিউয়াসলি চলছিল অতীতের কোনো একটা সময়ে, কিন্তু সেই কাজটা এখনো কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, কাজটা শেষ হয়নি। যেমন আই হ্যাভ বিন ডুইং দিস ফর 6 months, তার মানে আমি 6 মাস ধরে কাজটা করে যাচ্ছি। তার মানে 6 মাস আগে কাজটা শুরু হয়েছে, কাজটা সেই 6 মাস ধরে চলেছে এবং এখনো সেই কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি
হয়ে যাচ্ছে। সেই কারণে এখানটায় আই এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানটায় হ্যাভ হলো, হ্যাভ এর পরে বিন যোগ হলো, তারপরে ডু ভার্বের V1 এর সাথে আইএনজি যোগ করে সেটাকে আমরা কন্টিনিউয়াস ফর্ম করলাম, তারপরে আমরা অবজেক্টটা লিখলাম। তাহলে এই সেন্টেন্সে আমরা কি দেখতে পেলাম? আই হ্যাভ বিন ডুইং দিস ফর 6 months। তাহলে আমি এই কাজটা 6 মাস ধরে করছি, তার মানে 6 মাস আগে কাজটা শুরু হয়েছে, 6 মাস ধরে কন্টিনিউয়াসলি চলেছে, তারপরে এটা এখনো কিন্তু সেটা কন্টিনিউ করছে। তাহলে এই গেল আমাদের প্রেজেন্ট টেন্স। এরপরে আসছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সেরও 4টে ভাগ: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি? পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে অতীতকালে ঘটে যাওয়া কোনো ঘটনা, এবং সেই ঘটনার মানে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট এবং ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স গুলো কি কি ভাবে ব্যবহার করা হয়, কি কি ডিনোট করতে ব্যবহার করা হয়? দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স ইজ ইউজড টু ডিনোট আ সিঙ্গেল অ্যাক্ট ইন পাস্ট। অতীতের কোনো একটি ঘটনা বর্ণনা করতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আই ডিড ইট, আই ডিড ভার্বের সেকেন্ড ফর্ম V2 ব্যবহার হলো পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এরপর an action actually going in the past। ঠিক আছে, তার মানে অতীতকালের কোনো কন্টিনিউয়াস ঘটনাকেও কিন্তু আমরা কখনো কখনো পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে ব্যবহার করতে পারি। তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারত, কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েও কিন্তু সেটা বোঝাতে পারি। যেমন while they danced we sang। তার মানে তারা যখন নাচ করছিল আমরা গান গাইছিলাম। তার মানে নাচ করা এটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, এটা সেন্সটা কন্টিনিউয়াস রয়েছে। আমরা গান গাইছিলাম এটাও কিন্তু সেন্সটা কন্টিনিউয়াস রয়েছে, কিন্তু এটা সেন্সটা কন্টিনিউয়াস হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু এখানে পাস্ট ইনডেফিনিট ফর্মটাই কিন্তু ব্যবহার করলাম। ঠিক আছে, যেমন এটাকে আমরা এভাবেও বলতে পারতাম while they were dancing we were singing। ঠিক আছে, দুটোর মানে এক, সেন্সও এক, কিন্তু ফর্মটা আলাদা, এবং এইভাবে যদি আমরা ব্যবহার করলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক হবে। আচ্ছা, এরপরে কি আছে? অ্যান হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতের কোনো অভ্যাস সেটা বোঝাতেও কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট ফর্মটা ব্যবহার করতে পারি। যেমন হি স্টাডিড হার্ড, মানে হি ইউজড টু স্টাডি হার্ড। তার মানে অতীতকালের কোনো অভ্যাস এটা বোঝাতেও আমরা ঠিক যেরকম করে মানে হি ইউজড টু এটা ব্যবহার করতে পারি, সেই রকম করেও আমরা কিন্তু হি স্টাডিড হার্ড এটাও বলতে পারি। তার মানে এটার সেন্সটা রয়েছে অতীতের কোনো অভ্যাস, নিয়মিত অভ্যাস, সেটা বোঝাতেও কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করে থাকি। আর কি আছে? হি হেল্ড হিজ ক্লাস হিয়ার। তার মানে হি ইউজড টু হোল্ড হিজ ক্লাস হিয়ার। তার মানে এখানটাই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের ফর্মটা ব্যবহার করলাম, কিন্তু সেন্সটা দাঁড়াচ্ছে অতীতকালের কোনো অভ্যাস। তার মানে সে এখানে আমাদের ক্লাস নিত। ঠিক আছে, সেই অর্থে এটা বোঝানোর জন্য আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারটা ব্যবহার করলাম, কিন্তু সেন্সটা হলো অতীতকালের কোনো ঘটনা যেটা অভ্যাস ছিল। ঠিক আছে, এটা বোঝাতে। আচ্ছা, we also sometimes use the past indefinite কখন ব্যবহার করি past indefinite tense to denote an action began a short time before and perhaps continued up to the time of speaking। তার মানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে সামান্য পার্থক্য রয়েছে। সেটা কি? কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ began a short time before, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, and perhaps continued up to the time of speaking। তার মানে যখন বক্তব্যটা পেশ করা হচ্ছে
যখন কথাটা বলা হচ্ছে ঠিক তার আগের মুহূর্ত অবধি কাজটা চলেছে, কাজটা কিন্তু আর কন্টিনিউ হচ্ছে না, কাজটা শেষ হয়ে গেছে আমার এই বক্তব্যটা বলার ঠিক আগের মুহূর্তেও। সেই সময় কিন্তু আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট টেন্সটা, ইনডেফিনিট ফর্মটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বদলে। তার মানে সেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো, কিন্তু আমরা ব্যবহার করছি পাস্ট ইনডেফিনিট ফর্ম। যেরকম আই কেম টু আস্ক ইউ টু ভোট ফর মিস্টার দত্ত, তার মানে কেউ যদি এসে বলে আই কেম টু আস্ক ইউ টু ভোট ফর মিস্টার দত্ত, এটা পোলাইটলি বলা হচ্ছে আমি এসেছিলাম, আমি মিস্টার দত্তের জন্য আপনার কাছে ভোট চাইতে এসেছিলাম। তার মানে এই নয় যে আমি এসেছিলাম মানে আমি অতীতে এসেছিলাম, এটার ফর্মটা হলো পাস্টের মতো, কিন্তু এটার সেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো। ঠিক আছে, এটাই এখানে বলতে চাইছে যে আই কেম টু আস্ক ইউ টু ভোট ফর মিস্টার দত্ত। এখানে কিন্তু আই হ্যাভ কাম টু আস্ক ইউ টু ভোট ফর মিস্টার দত্ত বললেও সেন্টেন্সটা সঠিক, এবং সেটাই এই সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স। কিন্তু আমরা কিন্তু আই কেম টু আস্ক টু ভোট ফর মিস্টার দত্ত এই কনস্ট্রাকশনেও সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। আর কিভাবে ব্যবহার করতে পারি? অ্যাজ আ পোলাইট অর ডিপ্রিকেটরি ফর্ম অফ অ্যাড্রেস। কাউকে পোলাইটলি, খুব বিনয় করে যদি কিছু বলতে হয়, তখন কিন্তু আমরা এই পাস্ট ফর্মটা ব্যবহার করতে পারি প্রেজেন্ট ফর্মের বদলে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটের বদলে আমরা পাস্ট ব্যবহার করতে পারি আমাদের পোলাইটনেস বোঝানোর জন্য। যেমন কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, কাউকে পোলাইটলি আমরা যদি জিজ্ঞেস করি আমাকে কি সময়টা একটু বলে দিতে পারেন, এইটা বলার জন্য আমরা কিন্তু পাস্ট ফর্মটা ব্যবহার করলাম কুড। কুড ইউ প্লিজ, আমরা এটা বললেও সেন্টেন্সটা সঠিক হতো ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, এটাও সঠিক, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এটা কিন্তু অতটা পোলাইট নয় যতটা আমি কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম এটা বললে ঠিক যতটা পোলাইট হয়, সেই পোলাইটনেসটা কিন্তু ক্যান ইউজ করলে সেটা চলে যাচ্ছে। যেমন was this the sort of thing you wanted, তার মানে কেউ যদি কোনো কিছু আমার কাছে চায়, আমার কাছে অনেক কিছু রয়েছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ দোকানে যদি কিছু কিনতে যায়, দোকানদারকে আমি বললাম যে আমার এরকম এরকম জিনিস দরকার, সে বেশ কয়েকটা জিনিস বার করে তার মধ্যে থেকে একটা তুলে আমায় দেখিয়ে বলল আপনি কি এরকমই কিছু খুঁজছিলেন। সে তো পোলাইটলি জিজ্ঞেস করবে, একজন সেলার তার কাস্টমারের সঙ্গে পোলাইট যে বিহেভিয়ারটা করবে, সেই পোলাইটনেসটা বোঝানোর জন্য সে কিন্তু বলল আপনি কি এই জিনিসটাই খুঁজছিলেন। তিনি এটাও বলতে পারতেন আপনি কি এটা খুঁজছেন, এটা কিন্তু অতটা বিনয় হলো না, অতটা পোলাইট হলো না। যেটা আপনি কি এটা খুঁজছিলেন এটা বললে যতটা পোলাইট হয়, এরকমই তাই ওয়াজ দিস দ্য সর্ট অফ থিং ইউ ওয়ান্টেড, এইটা বললে ঠিক যতটা পোলাইটনেস আসে, আমি যদি বলতাম ইজ দিস দ্য সর্ট অফ থিং ইউ ওয়ান্টেড, এটা বললে কিন্তু ততটা পোলাইট হচ্ছে না। সেই কারণে আমরা পোলাইটনেস আনার জন্য আমরা কিন্তু সেন্টেন্সে পাস্ট ইনডেফিনিট ফর্মটা ব্যবহার করতে পারি। এরপর আসছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো ঘটনা কন্টিনিউয়াসলি ঘটছিল, এটা বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করছি। এবং তার সেন্টেন্স কনস্ট্রাকশনটা কি? সাবজেক্ট ওয়াজ ওয়্যার, সেটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে, তারপর ভার্ব ওয়ান তার সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি। Past continuous tense denotes that an action was going on in the past. তার মানে past continuous tense কি ডিনোট করছে? একটা অ্যাকশন যেটা কিনা গোয়িং অন ইন দ্য পাস্ট। তার মানে অতীতের সময়ে কোনো ঘটনা কন্টিনিউয়াসলি ওয়াজ গোয়িং অন, কন্টিনিউয়াসলি ঘটনাটা ঘটছিল, অনবরত চলছিল, সেই ঘটনাটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন হি ওয়াজ রিডিং when I saw him, তার মানে আমি যখন তাকে দেখেছিলাম, অতীতের ঘটনা, he was reading, তার মানে সে পড়ছিল, অতীতকালে তার পড়ার কাজটা চলছিল, কন্টিনিউয়াসলি চলছিল, সেই কারণে কিন্তু আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা ব্যবহার করলাম। এরপর আসছে পাস্ট পারফেক্ট টেন্স।
পাস্ট পারফেক্ট টেন্সটার কনস্ট্রাকশন কি হবে? সাবজেক্ট, তার সাথে হ্যাড, তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করব। আচ্ছা, the past perfect tense expresses an action complete before another past action. তার মানে কোনো অতীতকালে দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা আগে যে ঘটনাটা ঘটবে, তার মানে দুটো ঘটনা অতীতকালে ঘটে গেছে, তার মধ্যে দুটো ঘটনা একসাথে ঘটেনি, দুটো ঘটনা একটা ঘটেছে তারপর আরেকটা ঘটনা ঘটেছে। দ্বিতীয় ঘটনার আগে যে ঘটনাটা ঘটবে, প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা বলার জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। যেমন হি হ্যাড লেফট বিফোর আই কেম, তার মানে আমি এসেছি, তার বিফোরে হি হ্যাড লেফট, তার মানে আমার আসাটা পরে হয়েছে, এটা পরে 2 নম্বর ঘটনা এটা, আর তার চলে যাওয়াটা 1 নম্বর ঘটনা। তার মানে অতীতকালে দুটো ঘটনা যদি পরপর ঘটে, যে ঘটনাটা পরে ঘটে সেটা পাস্ট ইনডেফিনিটেই থেকে যায়, কিন্তু যে ঘটনাটা সেই ঘটনা আগে ঘটছে সেটা কিন্তু পাস্ট পারফেক্টে চলে আসে। যেমন হি হ্যাড লেফট, এক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট ফর্মটা ব্যবহার করলাম। আর এই যে ঘটনাটা তার পরে ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট ফর্মটা ব্যবহার করেছি। এই বিষয়টা মনে রাখার একটা সহজ উপায় আছে, তাহলে সেটা হচ্ছে ইফ দ্য সেন্টেন্স কন্টেইনস বিফোর অর আফটার, যদি সেন্টেন্সে বিফোর বা আফটার এই শব্দটা বর্তমান থাকে, দুটো ঘটনা যে সেন্টেন্সে বলা হচ্ছে সেই সেন্টেন্সে বিফোর বা আফটার এইটা যদি বলা থাকে, তাহলে দ্য পাস্ট পারফেক্ট টেন্স স্ট্যান্ডস বিফোর বিফোর বাট আফটার আফটার। তার মানে আমরা যদি এটা মনে রাখি বিফোর বিফোর আফটার আফটার, এই রুলটা যদি মনে রাখি, তাহলে কিন্তু আমাদের এটা বুঝতে এবং পরবর্তীকালে সেন্টেন্সটা চিনতে বা এই রকম সেন্টেন্স লিখতে কখনো ভুল হবে না। যেমন এই উদাহরণটা কি আছে, হি হ্যাড কাম বিফোর আই ডিড, তার মানে এই সেন্টেন্স বিফোর রয়েছে, আগে বলেছে বিফোর বিফোর, তার মানে বিফোরের আগে যে কাজটা থাকবে সেটা সব সময় পাস্ট পারফেক্ট হচ্ছে। আর হি হ্যাড লেফট আফটার আই হ্যাড গন অ্যাওয়ে, এবার আফটারের পরে যে অংশটা থাকছে আফটার আফটার, এখানে আমরা দেখেছি মানে আফটারের পরের অংশে কিন্তু আমরা পাস্ট পারফেক্টটা ব্যবহার করলাম। এই নিয়মটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? যখন অতীতকালের কোনো ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে যেখানে দুটো ঘটনা ঘটেছে, প্রথমটা এবং দ্বিতীয়টা, এই ধরনের সেন্টেন্স গুলোতে কিন্তু, এবং সেন্টেন্সে অবশ্যই বিফোর আফটার যদি থাকে, তখন বিফোরের আগে যে সেন্টেন্সে বিফোর থাকবে সেই সেন্টেন্সে বিফোরের আগের যে অ্যাকশনটা সেটা পাস্ট পারফেক্টে হবে, আর যদি আফটার শব্দটা থাকে আফটারের পরে যে অ্যাকশনটা সেটা পাস্ট পারফেক্ট হবে। ওকে, তারপর কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার কনস্ট্রাকশনটা কি? সাবজেক্ট থাকবে, হ্যাড বিন থাকবে, তার সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। তাহলে the past perfect continuous tense denotes an action had been going on at or before some point of time in the past. তার মানে past perfect continuous tenseটা কখন ব্যবহার করা হবে? যখন কোন একটা অ্যাকশন চলছিল অতীতের কোনো একটা সময়ে, অতীতের কোনো একটা সময়ে অথবা সেই সময়ের পূর্বে যদি কোনো ঘটনা, অতীতকালে কোনো অ্যাকশন যদি চলছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব। তার মানে সেখানে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে এবং অতীতকালের কোনো পাস্ট বোঝাচ্ছে, অতীতকালের ঘটনা বর্ণনা করা হচ্ছে এরকম কোনো সেন্টেন্সে নির্দিষ্ট একটা সময় উল্লেখ করা থাকবে, এবং হয় আরো একটি ঘটনা সেটা সেই মুহূর্তে হচ্ছিল অথবা সেই মুহূর্তে ঠিক আগেই হচ্ছিল, সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু ব্যবহার করব। যেমন আই হ্যাড বিন ওয়ার্কিং ওয়েন হি কেম, এখানে সময়টা উল্লেখ করে দেওয়া হলো ওয়েন হি কেম, যে সময় সে এসেছিল সেই সময়টা কিন্তু, টাইমটা কিন্তু উল্লেখ করে দেয়া হলো, এবং সেই সময়ের আগে আমি কাজ করছিলাম, তার মানে সেই সময়ের ঠিক আগেই
আমি কাজটা করছিলাম, আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম যখন সে এসেছে, সেই সময়ের একটু আগে অথবা সেই সময়েই আমি কাজ করছিলাম। এই কারণে কিন্তু এই সময়ের আগে যে অ্যাকশনটা বোঝানো হয়েছে সেই অ্যাকশনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো ব্যবহার করা হয়েছে। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য না, এটা হ্যাড বিনই থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না, এখানে সাবজেক্টের উপর নির্ভর করছে না, এখানে হ্যাড বিনটাই বসবে প্রত্যেকটার ক্ষেত্রে। এবং তারপরে ওয়ার্ক যে ভার্বটা রয়েছে V1, তার সঙ্গে আইএনজিটা কিন্তু যোগ হয়েছে। বেশ, এরপর আমরা চলে আসি ফিউচারে। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের কনস্ট্রাকশনটা কিরকম হবে? সাবজেক্ট, তার সাথে সাবজেক্টের সাথে মিলিয়ে সাবজেক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট শ্যাল অথবা উইল ব্যবহার হবে, আর V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে। The future indefinite tense denotes an action that will happen in the future. তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স কি ডিনোট করছে, কি বোঝাচ্ছে? যে কোনো একটি ঘটনা যেটা ফিউচারে বা ভবিষ্যতের সময়, ফিউচার টাইমে কোনো একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা বর্ণনা দেওয়ার জন্য যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করব সেটা আমরা ফিউচার ইনডেফিনিট ফর্মে ব্যবহার করব। যেমন আই শ্যাল ডু ইট, তার মানে আই সাবজেক্টটার সঙ্গে শ্যাল যোগ হলো এবং ভার্বের ওয়ান ব্যবহার হলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হলো, তারপরে অবজেক্ট এলো। তাহলে এখানটায় কিন্তু আমরা ভবিষ্যতে যেহেতু কাজটা হবে তাই আমরা ফিউচার ইনডেফিনিট ফর্মটা ব্যবহার করেছি। এর পরেরটাও তাই, হি উইল গো হোম, সে ভবিষ্যতে বাড়ি যাবে, এটা বোঝানোর জন্য আমরা সেন্টেন্সটার ফিউচার ইনডেফিনিট ফর্ম ব্যবহার করলাম। এরপরে আসছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইটার কনস্ট্রাকশনটা হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্যাল বি অথবা উইল বি, তারপরে V1, তার সাথে আইএনজি মানে ভার্বের কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার হবে। The future continuous tense represents an action as going on at some future time. তার মানে ভবিষ্যতে কোনো কাজ যদি ঘটতে থাকে, ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউয়াসলি অনবরত যদি কোনো কাজ চলতে থাকে, সেইটার মানে সেই সেন্সে যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করব সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস সেন্সে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনে আমরা ব্যবহার করব। যেমন আই শ্যাল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, তার মানে ভবিষ্যতের সময় বলে দেওয়া হয়েছে অ্যাট দ্যাট টাইম, এটা ফিউচার রয়েছে, সেন্সটা ফিউচারের রয়েছে, সেই কারণে আমরা আই যেহেতু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার সেই কারণে আমরা কিন্তু শ্যালটা ব্যবহার করলাম, তার সাথে বি শ্যাল বি ব্যবহার হলো, সেই সঙ্গে স্লিপ যে ভার্বটা সেটার V1 এবং আইএনজি কিন্তু যোগ করা হলো। তার মানে এই সেন্টেন্সটা ভবিষ্যতের সময়ে, অ্যাট দ্যাট টাইম এটা ভবিষ্যতের সময়, সেই সময়ে আমি কোনো কাজ করতে থাকবো, ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউয়াসলি করতে থাকা হবে, সেটা বোঝানোর জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করলাম। এরপরে আসছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারটা কি? এর কনস্ট্রাকশনটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর ভার্বের 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে। The future perfect tense denotes that an action will be completed at some point of time in the future. তার মানে ভবিষ্যতের কোনো একটা সময়ে কোনো কাজ শেষ হবে, এটা মাথায় রাখতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতের কোনো কাজ শেষ হবে কোনো একটি নির্দিষ্ট ভবিষ্যতের সময়ে, সেইটা বোঝাতে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করছি। যেমন হি উইল হ্যাভ ডান দিস বিফোর ইউ কাম, তাহলে বা বিফোর ইউ উইল কাম, এইবার বিফোর ইউ উইল কাম এটা ভবিষ্যতের একটা সময় উল্লেখ করে দেওয়া হলো, তাহলে সেই সময়ের আগে তার কাজটা করা কমপ্লিট হয়ে যাবে, তার কাজটা, তার অ্যাকশনটা কমপ্লিট হবে, সেই সেন্সেই কিন্তু আমরা ফিউচার
পারফেক্ট টেন্সটা ব্যবহার করলাম। হি, তারপরে উইল হ্যাভ ডান V3, তারপরে আসছে অবজেক্টটা, এবং সেই অবজেক্টে উল্লেখ করে দেওয়া হয়েছে ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, সাবজেক্টের উপরে নির্ভর করে হচ্ছে সেটা, আর ভার্ব 1 এর সাথে আইএনজি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স is used when the doer will have been doing the work by a certain future time. তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হচ্ছে? যখন ভবিষ্যতের কোনো একটা সময়ে কোনো একটা সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সে ওই কোনো একটি কাজ, যে অ্যাকশনটা তার প্রতি অ্যাসাইন থাকবে, সেই অ্যাকশনটা করতে থাকবে সেই সময়ের পূর্বেই সে কাজটি শুরু করে দেবে। যেমন বাই নেক্সট জুলাই উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years। তার মানে কি বলতে চাইছে? যে নেক্সট জুলাই, ভবিষ্যতের সময়, সেই সময় আমরা শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার, আমরা এইখানে বসবাস করবার 3 বছর হয়ে যাবে, ঠিক আছে, ফর 3 years। তার মানে ভবিষ্যতের জুলাই মাসের নেক্সট জুলাই, এটা ভবিষ্যতে রয়েছে, ভবিষ্যতের সময়ে জুলাই মাস পড়তে পড়তে আমাদের এখানে 3 বছর থাকা হয়ে যাবে। এই সেন্সে তার মানে এই জুলাই ভবিষ্যতের সময়ের আগে, মানে সেই সময়টা আস্তে আস্তে আমাদের এখানে 3 বছর থাকা হয়ে যাবে, এই অ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, এই অ্যাকশনটা কিন্তু করা হয়ে যাবে, কাজটা করা হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করলাম। আর একটা উদাহরণ যদি দেখি, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তার মানে ভবিষ্যতের একটা সময় বলে দেওয়া হলো, নির্দিষ্ট সময়, বিফোর মাই ফাদার কামস। এবার বিফোর মাই ফাদার কামস মানে আমার বাবা আসার পূর্বে, ভবিষ্যতের সেই সময়ের পূর্বে কি করব? আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, মানে তার আসার পূর্বেই আমি যে কাজটা আমাকে করতে বলা হয়েছে সেই কাজটা আমি করতে থাকবো। তার মানে কন্টিনিউয়াসলি কাজটা করতে থাকবো, তাই কন্টিনিউয়াস। এবং যেহেতু ফিউচারের একটি নির্দিষ্ট সময়ের ঠিক আগের কথাই বলা হচ্ছে, সেই কারণে এটা কিন্তু পারফেক্ট সেন্সেও রয়েছে। তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড when he gets his degree। তার মানে যখন সে তার ডিগ্রিটা পাবে, নির্দিষ্ট সময়টা বলা হলো, সেই ডিগ্রিটা পেলে সে তার মানে সেই নির্দিষ্ট সময়ের আগে কি করতে থাকবে? যে হি উইল হ্যাভ বিন স্টাডিং, সে পড়াশোনা করতে থাকবে অক্সফোর্ডে। তার মানে এইটা দাঁড়ালো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট the future perfect continuous tense is not commonly used. Usually future perfect continuous tense টা ব্যবহার করা হয় না। তাহলে এই হলো আমাদের পুরো টেন্স এবং তার ক্লাসিফিকেশন। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।